দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী জাহিদ মোহাম্মদের কাছে। একটা গান দিয়ে আড্ডাটা শুরু করি, কি বলেন? হ্যাঁ নিশ্চয়ই। কোনটা শোনাবেন? এটি আমার একটি মৌলিক গান এবং আমার ভীষণ রকম পছন্দের গান, এবং এই গানটির কথা লিখেছেন আমার খুব কাছের বন্ধু শাহিন রেজা রাসেল, কবি শাহিন রেজা রাসেল, এবং গানটির সুর আমি নিজে করেছি এবং আমার বন্ধু আমরা দুজনে মিলে করেছি। আচ্ছা, এটার ছোট্ট একটু গল্প আছে, একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে মানে আমাদের শৈশবটা যেমন ছিল, এখনকার জেনারেশন বাচ্চাদের শৈশবটা আসলে সেরকম না। এখনকার বাচ্চাদের শৈশব হয়ে গেছে ফোন, গেমস, এগুলি। তো আমার মাথার মধ্যে ঘুরপাক খাইতো যে আমাদের শৈশবটা আসলেই কত আনন্দময় ছিল, কত মজার ছিল। তো আমি বন্ধুর সঙ্গে এটা শেয়ার করি যে গানের মধ্যে এই এই শব্দগুলি থাকতে হবে। তো বলার পরে ও গানটা সুন্দর করে সাজায় এবং 2 ঘন্টার মধ্যে আমরা গানটা লেখা এবং সুর কমপ্লিট হয়। তো গানটা গাই। কি মধুর ছিল সেই শৈশব, আহা কি দারুণ ছিল সেই শৈশব, কি মধুর ছিল সেই শৈশব। শাপলার বিল ছিল, নদীয়ার ঝিল ছিল, ছিল কত আনন্দ কলরব, কি মধুর ছিল সেই শৈশব। ফড়িংয়ের পিছে ছুটে পেরোতো বিকেল, হারিকেনে নামাতাম সন্ধ্যা, মায়ের বকুনি খেয়ে জোনাকি ফেলে মুখস্থ করতাম নামতা। চাঁদের আলোতে ভাষায় উঠোন জুড়ে বসতো রোজি এক উৎসব, কি মধুর ছিল সেই শৈশব, আহা কি দারুণ ছিল সেই শৈশব, কি মধুর ছিল সেই শৈশব। বাহ, চলুন, যেহেতু আপনি আমাদেরকে শৈশবে ফিরিয়ে নিলেন, আপনাকেও এবার আপনার শৈশবে একটু ফিরিয়ে নেওয়া যাক। একদম ছোটবেলায় রেডিও শুনে শুনে গানের প্রতি একটা ভালোবাসা তৈরি হলো এবং তারপর গুরুদের কাছে গান শেখা, একটু যাত্রাটা যদি শুনি। ছোটবেলায় আমার নিত্যদিনের সঙ্গী ছিল রেডিও। প্রচুর রেডিওতে আমি গান শুনতাম প্রচুর, এবং রেডিওর বেশিরভাগ অনুষ্ঠানে আমার মুখস্থ ছিল। মানে গানের অনুষ্ঠানগুলি কখন কয়টায়, রাতে, নিশুতি অনুষ্ঠান সব আমার একদম দখলে ছিল। মানে প্রচুর রেডিও শুনতাম। তো রেডিও শুনতে শুনতে আসলে গানের প্রতি এক ধরনের ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়। তো এরপরে আমি আসলে প্রাতিষ্ঠানিকভাবে গান শেখা শুরু করি ক্লাস 8 থেকে। আমাদের উপজেলায়, অর্থাৎ মাগুরা শ্রীপুর উপজেলা আমার বাড়ি। তো উপজেলাতে আমাদের একটা একাডেমি ছিল, তনুশ্রী সঙ্গীত নিকেতন। ওখানে মায়া দিদি গান শেখাতেন। তো প্রথমে ওখানে আমি ভর্তি হই এবং শেখা শুরু করি এবং ওখানে বছরখানেক কন্টিনিউ করি। এরপরে আমার মনে হলো যে গানটা আর একটু যত্ন করে শেখা দরকার। তখন আমি আসলে পার্সোনালি আলাদা ওস্তাদ রেখে শেখা শুরু করলাম। এরপরে তো ঢাকাতে চলে এসে। প্রথম ওস্তাদ কে ছিলেন? আমার প্রথম ওস্তাদ হচ্ছে মায়া ভৌমিক দিদি। এরপরে আমি চাকরির সুবাদে নড়াইল যাই। নড়াইল যাওয়ার পরে ওখানে আমি 3 জন ওস্তাদের কাছে তালিম নিই। একজন হচ্ছে ওস্তাদ দীপক শীল, একজন ওস্তাদ মিলু ঠাকুর, আর হচ্ছে একজন ভরত বিশ্বাস। এরপরে ঢাকাতে চলে আসি। ঢাকাতে আসার পরে এখানে আমি প্রথমে শিখি ওস্তাদ সাইফুল ইসলাম রুবির কাছে। এরপরে শিখি রিচার্ড কিশোর, একজন গুণী মিউজিশিয়ান। আর এখন বর্তমানে আমি শিখছি মশিউর রহমান ওস্তাদের কাছে। আপনি তো মূলত আধুনিক গানটা বেশি করে থাকেন। জি জি। তো ওস্তাদের কাছে কি কি ধরনের গানের তালিম নেওয়া হয়? আমি ক্লাসিক্যালটা শিখি যাতে আমি আধুনিক গান খুব যত্ন করে আরো সুরে গাইতে পারি, এবং চেষ্টা করি আমি প্রতিদিন 2-3 ঘন্টা রেওয়াজ করার। আধুনিক গানটাকে নিজে নিজেই আয়ত্ত করেন? হ্যাঁ, এটা নিজে নিজে শুনে শুনে এগুলো আয়ত্ত করে সুন্দর করে। যারা আমাদের গুণী শিল্পীরা রয়েছেন তাদের গান শুনলেও কিন্তু তাদের গানের ভেতর থেকেও কিন্তু অনেক কিছু শেখার সুযোগ রয়েছে। এবার আরেকটা গান শুনে ফেলি আমরা আপনার কণ্ঠে। এখন যে গানটি করব আমার ভীষণ পছন্দের শিল্পী এবং বাংলাদেশের আপামর মানুষের প্রিয় শিল্পী শ্রদ্ধেয় সুবীর নন্দী। এই হৃদয় চিড়ে যদি দেখানো যেত, হৃদয় চিড়ে যদি দেখানো যেত, আমি যে তোমার, তুমি
মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না। ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসলেই ঝরে পড়ে জোছনা, হাসলেই ঝরে পড়ে জোছনা। তোমার এই রূপ কভু যদি শেষ না হতো, জীবন বেলার শেষ প্রান্তে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। বাহ, চমৎকার একটি গান। এই গানগুলো আমাদের সবারই খুবই শোনা, খুবই পরিচিত, কিন্তু তারপরেও যখন কেউ খুব যত্ন নিয়ে এরকম করেন, সকালটা আরো বেশি সুন্দর হয়ে ওঠে। অনেক ধন্যবাদ। এবারে একটু যদি আপনার কাছে জানতে চাই, আপনি তো অন্য প্রফেশনের সাথেও যুক্ত রয়েছেন, তার পাশাপাশি একজন সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এবং এখন আপনার মোটামুটি প্রায় 20টারও বেশি মৌলিক গান রয়েছে নিজের। তো একটু সাম্প্রতিক গানগুলো সম্পর্কে শুনি। মা শিরোনামে যে গানটি করেছেন সেটি সম্পর্কে একটু শুনি। বিষয়ভিত্তিক গানগুলো করতে চাইছিলাম বেশ আগে থেকেই, তারই ধারাবাহিকতায়, যেমন শৈশবের গানটা বললাম, ওটা একটা বিষয়ভিত্তিক গান, যে শৈশব নিয়ে। মায়ের একটা গান করেছি, এই গানটির কথা এবং সুর দিয়েছেন বাংলাদেশের বিখ্যাত গীতিকবি শ্রদ্ধেয় মিল্টন খন্দকার, আমার খুব কাছের মানুষ, খুব প্রিয় মানুষ। স্যারের সঙ্গে আরও অনেকগুলো মৌলিক গান করেছি, প্রায় সব মিলে স্যারের প্রায় 7টা মৌলিক গান করেছি, তার মধ্যে মা শিরোনামের গান একটি, এবং আমার খুবই পছন্দের গান। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দুটো উপলক্ষকে মাথায় রেখে কিন্তু সঙ্গীত শিল্পীরা অনেক গান রাখেন যে ঈদেই রিলিজ করবেন। আপনার ক্ষেত্রেও কি এই গানগুলো ঈদুল আজহাতে আসবে বলে মনে করছেন, নাকি তার আগেও চলে আসতে পারে? মানে ঈদুল আজহা উপলক্ষেই ঈদের পরে রিলিজ দিব একটা, আর একটা হয়তো আগামী সপ্তাহের মধ্যেই দিয়ে দেব। মিউজিক ভিডিওগুলো করছেন, তখন মৌলিক গানের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে আপনি মাথায় রাখার চেষ্টা করেন? গান শুধু শোনার বিষয় না, এটা দেখারও বিষয় হয়ে গেছে আসলে, যেহেতু আমাদের এখন আগের মতো তো আর অ্যালবাম বের হয় না, এখন একটা সলো গান ইউটিউবে রিলিজ হয়। তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই গানের অডিওর সঙ্গে সঙ্গতি রেখেই আসলে মিউজিক ভিডিওটা করা উচিত, এবং আমি সেটাই চেষ্টা করি, গানের কথার সঙ্গে মিল রেখে মিউজিক ভিডিওটা করলে যাতে গানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। আপনি তো আপনার মিউজিক ভিডিওতে অধিকাংশ সময় নিজেই থাকেন, পাশাপাশি কি কোনো না না, এটা এরকম না, আমি সবগুলোতে থাকি না। যেমন শৈশব গানটাতে আমি মিউজিক ভিডিওতে নাই, ওখানে আমার ভাইয়ের ছেলে মেয়েরা অভিনয় করেছে, বাচ্চাদের নিয়ে আমি ওটা করেছি, একদম বাচ্চাদের নিয়ে। ছোটবেলায় যে আমরা ওই আমরা সুপারির ডালে বসে থাকতাম, টেনে নিয়ে যেত, এগুলো বাচ্চাদের দিয়ে করিয়েছি, ওটাতে আমি অভিনয় করিনি। কিন্তু পরে যেগুলি করেছি বেশ কয়েকটিতে অভিনয় আমি নিজে করেছি, এবং বাকিগুলা অন্যরা করেছে। অর্থাৎ আপনি কি একটা গল্প রাখারও চেষ্টা করেন? রাইট রাইট রাইট। আচ্ছা, তো এই যে ধরেন মিউজিক ভিডিও, আবার কখনো নিজের ইউটিউব চ্যানেল, কখনো হয়তো অন্য কোনো লেভেলে গান আসছে, এই যে বিষয়গুলো, সেগুলোকে আসলে কিভাবে সমন্বয় করেন, যেহেতু আপনি অন্য প্রফেশনেও অনেকটা সময় দিয়ে থাকেন নিয়মিত? জানেন যে ব্যাংকিং প্রফেশনটা আসলে খুব টাইট জব, প্রচুর সময় দিতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর সময় দিতে হয়। তো আসলে কি, গানটা তো আসলে ভেতর থেকে ভালোবাসি, এবং আমি আমার জবটাকেও ভালোবাসি, এবং আমি যতক্ষণ কাজ করি অফিসে এবং ভাবি, মানে ভেতরে ভেতরে মনে হয় যে আমি শক্তি সঞ্চয় করি, যে কখন বাসায় যাব, বাসায় গিয়ে আমি হারমোনিয়াম নিয়ে বসতে পারবো। সো আমার জন্য আসলে কষ্ট হয় না, আমি সারাদিন কাজ করলেও
হয়তো কাজের ফাঁকে একটু গান শুনছি, আবার চিন্তা করছি যে বাসায় গিয়ে আজকে গানটা তুলবো, বাসায় গিয়ে রেয়াজ করবো। ওরকম একটা কাজ করলেও একটা চার্মের মধ্যে থাকি, মানে একটা আনন্দের মধ্যে থাকি যে আমি বাসায় গিয়ে হারমোনিয়াম নিয়ে বসবো, ভেতরে একটা ভালো লাগা কাজ করে। যার কারণে চাকরি এবং আমার এই গানের যে জায়গায় আমার সমস্যা হয় না, এবং আমার অফিস থেকেও সাপোর্ট আছে, প্লাস আমার ফ্যামিলি থেকেও সাপোর্ট আছে। সাধারণত গানের রেকর্ডিং বা মিউজিক ভিডিও কাজগুলো তার মানে অফিস টাইমের বাইরেই করতে হয়, হ্যাঁ, ছুটির দিনগুলোতে ধরে করতে হয়। ধরেন শুক্র শনি, বেশিরভাগই শুক্র শনি করার চেষ্টা করি। আপনি নিয়মিত বিভিন্ন চ্যানেলেও গান করছেন, একই সাথে মঞ্চেও তো গান করে থাকেন। যখন আপনি মঞ্চে গান করছেন তখন আসলে আপনার দর্শক শ্রোতারা কোন গানগুলোর জন্য বেশি অনুরোধ করে? ওখানে হয় কি যে বিভিন্ন প্যাটার্নের, ধরেন আমি আধুনিক গান করি, বাট একজন বললো যে ভাই একটা রবীন্দ্রসঙ্গীত গান, একজন বললো একটা নজরুল গান। যদি কোনো গান কমন না পড়ে, কিন্তু 2 লাইন তো গাইতে পারি, আমি চেষ্টা করি দর্শককে হতাশ না করতে, অন্তত 2টা লাইন হলেও আমি গেয়ে শোনাই। আবার বিভিন্ন রকমের দর্শক আছে, আসলে তারা আয়োজন করেন আসলে নিজেদের পছন্দের ভালো লাগার কিছু গান শুনবার জন্য। তো সুতরাং আমাদেরকে তাদের পছন্দটাই বেশি মাথায় রাখতে হয়। এই যে অগ্রযাত্রা, সেটা তো চলতে থাকবে, অব্যাহত থাকুক, এভাবে আরো সুন্দর সুন্দর গান আসুক। ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? প্রতি বছর 4-5টা মৌলিক গান করতে চাই, সুন্দর সুন্দর। আর আগামী 5 বা 10 বছরের মধ্যে নিজেকে টপ 5 সিঙ্গারের মধ্যে নিজেকে দেখতে চাই। আপনার এই আত্মবিশ্বাস দেখে খুব ভালো লাগছে। অনেক অনেক শুভকামনা থাকবে আপনার জন্য। আমরা আপনার একটি গান শুনতে শুনতে আজকে আড্ডা শেষ করব, তার আগে আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ আমাদের জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইংরেজ লেখক ডগলাস অ্যাডামসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, নিজেকে উঁচু জায়গা থেকে ফেলে দিলেই উঠতে শেখা যায়। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান, মায়ের গানটি করতে চাই। এই গানটির কথা এবং সুর শ্রদ্ধা মিল্টন খন্দকার। হারিয়ে ফেলেছি আমি মায়ের ঠিকানা, মা জননী ছেড়ে গেছে আমার সীমানা। হারিয়ে ফেলেছি আমি মায়ের ঠিকানা, মা জননী ছেড়ে গেছে আমার সীমানা। এখন মাকে ছাড়া বেঁচে থাকা সে যে ভীষণ দায়। তোরা দে বলে আমায়, মাকে কোন দোকানে কিনতে পাওয়া যায়, মাকে কোন দোকানে কিনতে পাওয়া যায়। আমি লক্ষ কোটি দোকান খুঁজি জগত মাঝারে, পাইনি খুঁজে মাকে কোথাও ভবের বাজারে। মা ছাড়া কেউ হয় না আপন এই না দুনিয়ায়। তোরা দে বলে আমায়, মাকে কোন দোকানে কিনতে পাওয়া যায়, মাকে কোন দোকানে কিনতে পাওয়া যায়। হারিয়ে ফেলেছি আমি মায়ের ঠিকানা।